হ্যালো, আমার ভালোবাসার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ। আমি তোমাদের সুখ দিতেই তো তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। তো চলো তোমাদের সুখীর সাগরে নিয়ে যাই। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। রায়হান তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ে। বয়স ২১-এর কাছাকাছি, কিন্তু স্বভাবটা এখনও কেমন যেন একটু লাজুক। চোখে একরকম শিশুসুলভ কৌতূহল লুকিয়ে থাকে। ওদের বাড়িটা ছিল এক বিশাল যৌথ পরিবারের মতন, যেখানে মানুষ শুধু একসাথে থাকে না, একে অপরের গল্পও ভাগাভাগি করে। দুপুরে রান্নাঘর থেকে ভাজা মশলার গন্ধ আসত, বিকেলে ছাদে কাপড় শুকোতো, রাতে বারান্দায় চা চক্র বসত। আর এইসব কোলাহলের ভেতরেই রায়হানের জীবনটা ধীরে ধীরে বড় হচ্ছিল। এমন বাড়িতে সুযোগও থাকে বেশি। কার সঙ্গে কখন দেখা হবে, কে কখন কার কথায় হেসে উঠবে, কে কখন কার দিকে তাকিয়ে চুপ করে যাবে, সব কিছুই যেন অদ্ভুতভাবে জড়িয়ে থাকে। রায়হান নিজেও সেটা বুঝত, কিন্তু বুঝে উঠতে পারত না। এই বাড়ির ভেতরেই কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো ঠিক মুখে বলা যায় না, আবার ভুলেও থাকা যায় না। রায়হানের একটা ফুপু ছিল। বাড়ির সবাই তাকে ফুপু বলেই ডাকত, নামটা বলার প্রয়োজন পড়ত না। সে মানুষটা এমনই ছিল যে ঘরে ঢুকলেই ঘরের আলোটা বদলে যায়। খুব বেশি সাজগোজ করতেন না, কিন্তু একটা শান্ত সৌন্দর্য ছিল তার মধ্যে, যেটা চোখে পড়ে ঠিকই, তবে আঙুল তুলে বলা যায় না কেন। চোখ দুটো ছিল স্পষ্ট, আর হাসিটা যেন কারোর উপর চাপিয়ে দেওয়া কিছু না, একটা সহজ স্বাভাবিক উষ্ণতা। তার স্বামী বিদেশে থাকতেন, তাই বাড়িতে তাকে প্রায়ই একা দেখা যেত। তবে সেই একাকিত্বে কোনো করুণা ভরা রং ছিল না, ছিল একটা নিজের মতো থাকা মানুষটার নিশ্চিন্ততা। রায়হান অনেকদিন ধরে লক্ষ্য করছিল ফুপুর ঘরে মাঝে মাঝে একজন বান্ধবী আসে। নাম ধরা যাক নিশা আপু। নিশা আপু খুব হাসি খুশি, কথায় কথায় চোখ সরু করে হাসে, যেমন হাসলে মানুষটা এক ধরনের আত্মবিশ্বাসী দেখায়। আসা যাওয়ার ভেতর তাদের আলাপটা কখনো খুব স্বাভাবিক, কখনো আবার অদ্ভুত ফিসফিস। রায়হান প্রথম দিকে এসব নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু একটা বয়সে এসে মানুষের কানও অকারণে সজাগ হয়ে যায়। কারোর অজান্তেই একটা শব্দ, একটা হাসি, একটা থেমে যাওয়া বাক্য, সব কিছু কেমন যেন দৃষ্টি টেনে আনে। একদিন দুপুরবেলা, বাড়িটা তখন একটু শান্ত, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত। রায়হান বারান্দা পেরিয়ে সামনের দিকের করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ জানালার পাশে এসে থেমে গেল, কারণ ভেতর থেকে ভেসে আসছিল হাসির মৃদু শব্দ, যেন কেউ হাসছে আবার হাসিটা চাপা দিচ্ছে। সে নিজেও জানে না কেন পা থেমে গেল। ঠিক তখনই সে দেখল ফুফু আর নিশা আপু ঘরের ভেতর কথা বলছে। দৃশ্যতে এমন কিছু ছিল না যে বলে চমকে যাওয়ার কথা, কিন্তু তাদের কথার ভঙ্গি, চোখের ভাষা, সেসবের মধ্যে একটা অদ্ভুত টান ছিল। রায়হান তাড়াতাড়ি না দেখার ভান করে সরে গেল। নিজের ওপরই রাগ হলো, আমি কেন থামলাম, আমি কেন দেখলাম? কিন্তু মানুষের মন তো এক আজব জিনিস, না দেখতে চাইলে আরও বেশি দেখতে চায়, না শুনতে চাইলে কান আরও ধারালো হয়ে ওঠে। সে করিডোরের একপাশে থাকা পার্টিশনের আড়ালে দাঁড়িয়ে গেল। ওই দিকটায় সাধারণত কেউ যেত না, তাই সে সাহস পেল। ভেতর থেকে ফিসফিস কথা আসছিল, তবে সব স্পষ্ট বোঝা যাচ্ছিল না। শুধু মাঝে মাঝে শব্দ ভেসে আসছিল, আরে থাম, এভাবে না, শুনছ? তারপর আবার হালকা হাসি। রায়হানের বুকের ভেতরটা কেমন অকারণেই গরম হয়ে উঠল। এমন না যে সে বুঝে ফেলেছে কি হচ্ছে, কিন্তু মানুষের কল্পনা বাস্তবের চেয়েও দ্রুত দৌড়ায়, আর কল্পনা যখন দৌড়াতে শুরু করে তখন একটা অদ্ভুত অস্বস্তি আর উত্তেজনা একসাথে জন্মায়। ঠিক তখনই পেছন থেকে মায়ের ডাক, রায়হান, এইমাত্র এলি, বাজারের ব্যাগটা কই? রায়হান যেন চমকে উঠল, দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল, মুখে একটা নিরীহ হাসি এনে বলল, আসছি মা। তারপর যেন কিছুই হয়নি, এমনভাবে ঘরে ঢুকে পড়ল। কিন্তু মনটা যেন ওই ধরেই আটকে রইল। চোখের সামনে বারবার একটা দৃশ্য ভেসে উঠছে, ফুপুর চেহারার শান্ততা, নিশা আপুর হাসি, আর সেই ফিসফিস স্বর। কিছুক্ষণ পর রায়হান ওয়াশরুমে যেতে গেল। এমনিতে স্বাভাবিক কাজ, কিন্তু আজ যেন অকারণেই তাড়া লাগছে। ভেতরে একটা চাপ জমে আছে, যেটা ঠিক ভাষায় বলা যায় না। দরজার কাছে হাত বাড়াতেই পেছন থেকে কণ্ঠস্বর, এই যে, তুই কতক্ষণ লাগাবি, আমার দরকার। এটা ছিল ছোট কাকির গলা। ছোট কাকিকে ছোট বলা হতো শুধু সম্পর্কের হিসেবে, আসলে তিনি ছিলেন বেশ সুঠাম, আত্মবিশ্বাসী, কথা বলতেন খুব সোজাসাপটা। রায়হান হালকা হাসল, এই তো কাকি, 1 মিনিট। ওয়াশরুমে ঢুকে সে পানি ছুলো, মুখ ধুলো। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে মনে হলো চোখ দুটো একটু বেশি জেগে আছে আজ। বুকের ভেতর অদ্ভুত একটা ঢেউ ওঠানামা করছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালো। বাইরে থেকে কাকির চাপা বিরক্তি শোনা যাচ্ছিল, তাড়াতাড়ি কর।
রায়হান বের হতেই ছোট কাকি ঝট করে ঢুকে পড়ল। রায়হান পাশ কাটাতে গিয়ে দেখল কাকির গায়ে পাতলা শাড়ি, ঘরের ভেতরের আলোয় শাড়িটা যেন আরও হালকা লাগছে। এইসব দৃশ্য মানুষ ইচ্ছে করে দেখতে যায় না, কিন্তু চোখ পড়ে গেলে চোখও মাঝে মাঝে নিজের নিয়ম মানে না। রায়হান দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার মাথায় তখন একটাই চিন্তা, আজ কেন আমি এত অস্থির? সে নিজের ঘরে ফিরতে যাচ্ছিল, ঠিক তখন বসার ঘরে কারোর উপস্থিতি টের পেল। ঘরের এক কোণে কেউ বসে আছে, শুধু পায়ের অংশটা চোখে পড়ল। ফর্সা পা, আঙুলের রিং, নখে হালকা নেল পলিশের ঝকঝকে আভাস। রায়হানের বুকটা ধক করে উঠল। নতুন অতিথি কে? সমস্যা হলো ও এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে সামনে দিয়ে না গেলে নিজের ঘরে যেতে পারবে না। সে একটু থমকালো, তারপর ভেতরে ভেতরে নিজেকে বলল, স্বাভাবিক থাক, এটা তো বাড়ি। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, আর ঠিক তখনই মেয়েটার কণ্ঠ, পরিষ্কার, আত্মবিশ্বাসী, একটু মিষ্টি। তোমার নাম কি? রায়হান থমকে দাঁড়ালো, চোখ তুলে তাকালো। চশমা পরা, শান্ত চোখ, গুছানো চুল। মেয়েটার বয়স সম্ভবত 22-23। এমন সৌন্দর্য না যে সিনেমার মতো ঝলমলে, বরং এমন এক ধরনের সৌন্দর্য যেটা মানুষকে আগে শান্ত করে, তারপর ধীরে ধীরে ভাবায়। মেয়েটা হাসল। ভয় পাচ্ছ? আমি কামড়াই না। রায়হান গলা খাকারি দিল। না, ভয় না, আমি রায়হান। রায়হান। মেয়েটা যেন নামটা মুখে নিয়ে একবার ভেবে নিল। ভালো নাম। আমি নীরা, তোমাদের আত্মীয়, দূরের কিন্তু তোমাদেরই। রায়হান হালকা মাথা নাড়ল। আপনি এখানে? নীরা বলল, আমি এখানেই কিছুদিন থাকব, সামনে একটা বড় পরীক্ষা, তাই পড়াশোনার জন্য শান্ত একটা জায়গা দরকার ছিল। তোমাদের বাড়ি ভালো, আর সবাইও ভালো। রায়হানের মনে হলো এই মেয়েটার কথার ভেতরে একটা স্থিরতা আছে, কিন্তু সেই স্থিরতার মাঝেও চোখে এমন এক ঝিলিক আছে যা দেখলে মানুষ অকারণে সতর্ক হয়ে যায়। নীরা আবার বলল, তুমি কি পড়ো? ইউনিভার্সিটি। রায়হান হালকা হাসল। নীরা চোখ শুরু করে তাকালো। তুমি দেখতে এত ছোট লাগে কেন? রায়হান একটু লজ্জা পেল, তারপর বলল, এটা আমার দোষ না। নীরা হাসল, ছোট করে, কিন্তু হাসিটা খুব সুন্দর। ঠিক আছে, দোষ না, তবে ছোট লাগলেও কথা বলার ভঙ্গি বড়দের মতো। রায়হান বুঝতে পারল এই মেয়েটা শুধু অতিথি না, এই বাড়ির ভেতরে নতুন একটা গল্প নিয়ে এসেছে, আর সেই গল্পটা হয়তো খুব সহজ হবে না। দুপুরের খাবারের সময় সিদ্ধান্ত হলো নীরা থাকবে রায়হানের ঘরেই, কারণ অন্য ঘরগুলো ইতিমধ্যে অতিথিতে ভরা। ঘরটায় বড় খাট, 3 জন শুতে পারবে। রায়হানের ছোট ভাইও ওই ঘরেই থাকে। সবাই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই নিল, কিন্তু রায়হানের ভেতরটা স্বাভাবিক থাকল না। খাবারের টেবিলে নীরার চোখ মাঝে মাঝে রায়হানের দিকে পড়ছিল। চোখ পড়ছে মানে ঠিক তাকিয়ে থাকা না, একটা হালকা নজর, যেন যাচাই করছে। আর রায়হান নিজেও জানে না কেন সেই নজর তাকে এক ধরনের অস্বস্তি আর আগ্রহ দুটোই দিচ্ছিল। বিকেলে রায়হান বাইরে গেল। পথে এক দাদাভাই টাইপ লোক, পাড়ার পরিচিত, একটু দাপুটে, তার কলার ধরে টান দিল। এই রায়হান, শোন, তোরে খুঁজতেছিলাম। রায়হান বিরক্ত হয়ে বলল, কি হয়? লোকটা হাসল। আরে, নতুন মেয়ে নাকি আইছে তোর বাড়িতে? রায়হানের মাথা ঘুরে গেল। এই খবর এত দ্রুত ছড়ায় কিভাবে? সে নিজেকে সামলে বলল, কেন, তোমার কি? লোকটা কপালে হাত ঠেকিয়ে নাটক করে বলল, আরে না না, আমি তো শুধু খোঁজ খবর রাখি। তারপর কানে কানে বলল, শোন, সাবধান থাকিস, এই শহরে গল্প খুব তাড়াতাড়ি বড় হয়। রায়হান কিছু বলল না। বাড়ির দিকে ফিরতে ফিরতে তার মনে হচ্ছিল আজকের দিনটা যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। ফুপুর ঘরের ফিসফিস, ছোট কাকির তাড়া, আর এই নতুন মেয়ে নীরা, সব কিছু যেন এক সুতোয় বাঁধা, কিন্তু সুতোটা কোথায় নিয়ে যাবে সে জানে না। ঘরে ঢুকতেই সে দেখল নীরা তার টেবিলে বই খুলে বসে আছে। পড়ছে, কিন্তু পড়ার ভেতরেও একটা সতর্কতা আছে। মাথা সামান্য কাত করে, কলমের মাথা ঠোঁটে ছুঁয়ে। ঘরে ঢুকতেই নীরা চোখ তুলল। আসলে? রায়হান বলল, হ্যাঁ। নীরা একটু থেমে বলল, তুমি কি সবসময় এত চুপচাপ? রায়হান হালকা হাসল। সবসময় না, আজ একটু বেশি। নীরা চশমার ফ্রেম ঠিক করে বলল, তাহলে আজকের দিনটা নিশ্চয়ই অন্যরকম। রায়হান উত্তর দিতে গিয়েও থেমে গেল, কারণ সে বুঝতে পারল নীরা শুধু কথায় কথা বলছে না, সে যেন রায়হানের ভেতরের অস্বস্তি পড়ে ফেলতে চাইছে। আর ঠিক তখনই বাইরে থেকে ফুপুর ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ, একটা নরম কিন্তু স্পষ্ট শব্দ।
রায়হানের বুকের ভেতরটা আবার ধক করে উঠল। নীরা হঠাৎ বলল, এই বাড়িটা অনেক গল্প লুকিয়ে রাখে, তাই না? রায়হান তার দিকে তাকালো। নীরা হাসল, আগের মতোই, ছোট করে, কিন্তু সেই হাসির ভেতর আজ যেন নতুন কিছু আছে। রায়হান জানত না এটা কি কাকতাল নাকি সত্যি এই বাড়ির ভেতরের গোপন সুতো কেউ টেনে ধরতে শুরু করেছে, আর এই টান যদি একবার শুরু হয় তাহলে থামানো কঠিন। এই কথাটাই রায়হানের মাথার ভেতর ঘুরতে লাগল। সে নীরার দিকে তাকিয়েছিল, আর নীরা এমনভাবে হেসেছিল যেন সে সত্যিই কিছু বুঝে ফেলেছে, কিন্তু কি বুঝেছে সেটাই তো রায়হান জানে না। রায়হান গলা পরিষ্কার করে বলল, গল্প তো সব বাড়িতেই থাকে, তুমি এমন বলছো কেন? নীরা কলমটা টেবিলে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি গল্প ভালো বুঝি। মানুষের চোখ দেখেই অনেক সময় বোঝা যায় সে কি লুকাতে চাইছে। তারপর সে এক ঝটকায় চোখ নামিয়ে বইয়ের পাতায় তাকালো, যেন কথাটা বলে আর গুরুত্ব দিচ্ছে না। রায়হানের বুকটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। এই মেয়েটা কি সত্যিই বুঝতে পারছে, নাকি এটা তার স্বভাবই এমন, সবকিছুকে একটু রহস্যময় করে বলা? রায়হান নিজের ব্যাগটা বিছানার পাশে রেখে বলল, তোমার পড়া কেমন চলছে? নীরা শান্ত গলায় বলল, চলছে, কিন্তু এখানে পড়তে বসলে একটা জিনিস বারবার মনে হয়, এই বাড়ির ভেতরে বাতাসও যেন কথা বলে। রায়হান হেসে ফেলল, বাতাস কথা বলে নাকি? নীরা এবার সত্যিই তাকালো। কথা বলে না, ইঙ্গিত দেয়। তারপর খুব ছোট করে যোগ করল, তুমি কি কখনো রাতে বারান্দায় একা দাঁড়িয়েছ? এই বাড়ির ভেতর শব্দগুলো কেমন লাগে খেয়াল করেছ? রায়হান চুপ করে গেল। সে খেয়াল করেছে, কিন্তু কাউকে কখনো বলেনি। রাতে ফুফুর ঘরের দিক থেকে দরজা লাগানোর শব্দ, রান্নাঘরের কাছে ফিসফিস করে কথা বলা, কারো পায়ের নরম হাঁটার আওয়াজ, এসব যেন আলাদা একটা ভাষা। রাতটা নেমে এলো ধীরে ধীরে। খাওয়ার পর সবাই যার যার মতো গুছিয়ে নিল। ছোট ভাই পাশের দিকে ঘুমিয়ে পড়েছে। ঘরের আলোটা নরম, টেবিলে নীরার বই খোলা। রায়হান জানালার পাশে বসে মোবাইলে অকারণে স্ক্রল করছে, অথচ মনটা ওই একটাই দিকে। নীরা কিভাবে কথাগুলো বলে, কেন এমনভাবে বলে? নীরা আচমকা বলল, রায়হান, তোমার কি কখনো মনে হয় তুমি এই বাড়িতে থেকেও কখনো কখনো একা? রায়হান অবাক। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু শুনলে মনে হয় বুকের ভেতর গিয়ে ঠেকল। সে একটু থেমে বলল, মনে হয়, কখনো কখনো। নীরা মাথা নাড়ল। আমারও হয়, মানুষ অনেকের মাঝে থেকেও একা থাকতে পারে। তারপর আবার একটু থেমে খুব হালকা গলায় বলল, কিন্তু কখনো কখনো একটা মানুষ এসে সেই একাকিত্বটা নড়িয়ে দেয়। রায়হান বুঝতে পারল না এই কথাটা কার জন্য, তার জন্য নাকি শুধু সাধারণ কথা। সে তাকিয়ে দেখল নীরা বইয়ের পাতায় চোখ রেখেই কথাটা বলছে, কিন্তু কণ্ঠে এমন একটা স্থিরতা যেন সে কথাটার মানে জানে। ঠিক তখন বাইরে করিডোর দিয়ে কেউ হেঁটে গেল। নীরা মাথা তুলে বলল, কে গেল? রায়হান কান পাতল। সম্ভবত ফুপু। নীরার চোখে এক মুহূর্তে কৌতূহল ভেসে উঠল। তোমার ওই ফুপু খুব সুন্দরী। রায়হান অস্প্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, সবাই বলে। নীরা ধীরে ধীরে বলল, সুন্দরী মানে শুধু চেহারা না, তার একটা উপস্থিতি আছে, ঘরে ঢুকলেই বোঝা যায়। রায়হান ভেতরে ভেতরে অবাক হল, নীরা আজই এসেছে, অথচ এত দ্রুত কিভাবে সে এত কিছু লক্ষ্য করছে। নীরা আবার বলল, আজ বিকেলে আমি একবার বারান্দা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তিনি জানালার কাছে দাঁড়িয়েছিলেন, মনে হলো কিছু ভাবছেন। রায়হান চুপ করে রইল। তার নিজেরও মনে পড়ল আজ দুপুরে সেই ফিসফিস, সেই চাপা হাসি। সে এগুলো নিয়ে ভাবতে চায় না, কিন্তু ভাবনা আসে। নীরা বই বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি একটু পানি খাবো। সে ঘরের বাইরে গেল। রায়হান জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে অন্ধকার, শুধু পাশের বাড়ির ছাদে লাইট জ্বলছে। হঠাৎ মনে হলো এই বাড়িতে সত্যিই কিছু একটা বদলাচ্ছে। আগে সব কিছু যেমন চলতো তেমনই চলতো, আর এখন মনে হচ্ছে প্রতিটা শব্দ, প্রতিটা দৃষ্টি যেন নতুন মানে পাচ্ছে। নীরা ফিরে এলো হাতে পানির গ্লাস নিয়ে। বসতে বসতে বলল, তুমি আজকে বাইরে কার সাথে কথা বলছিলে? গেটের কাছে। রায়হান থমকে গেল। তুমি দেখেছ? নীরা কাঁধ ঝাঁকালো। দেখেছি মানে চোখে পড়েছে। উনি একটু, সে শব্দ খুঁজল। চাপা হাসি হাসছিল। রায়হান বিরক্তির সুরে বলল, ওটা ওদের স্বভাব, খোঁচা দেওয়া, কথা ছড়ানো, এসব করে মজা পায়। নীরা গম্ভীর হয়ে বলল, কথা ছড়ানো এখানে খুব সহজ, তাই না? রায়হান দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, একটা ছোট ঘটনা আর 10টা গল্প বানিয়ে ফেলে। নীরা টেবিলে আঙুল দিয়ে হালকা টোকা দিল। তাহলে সাবধান থাকতে হবে। কেন? রায়হান প্রশ্ন করল, কিন্তু বলার সাথে সাথেই বুঝল প্রশ্নটা ভুল হয়েছে। নীরা সরাসরি তাকালো। কারণ তুমি আর আমি এখন একই ঘরে থাকছি। মানুষ যা খুশি ভাবতে পারে।
রায়হানের বুকটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি বলল, এটা তো পরিবারের সিদ্ধান্ত। নীরা শান্ত গলায় বলল, পরিবারের সিদ্ধান্তই তো, কিন্তু বাইরের লোকের চোখে পরিবারের নিয়মের মানে থাকে না, তাদের কাছে শুধু গল্পের যশ। এই কথাটা রায়হানকে নতুন করে সতর্ক করল। সে এতদিন এই বাড়ির ভেতরের সব কিছুকে স্বাভাবিক ভেবেছে, কিন্তু নীরা এসে যেন তাকে বুঝিয়ে দিচ্ছে স্বাভাবিকও কখনো কখনো ঝুঁকির মতো হয়ে যায়। রাত আরও গভীর হল। নীরা পড়ছে, রায়হান নিজের বই খুলেছে, কিন্তু মনোযোগ নেই। বারবার নীরার দিকে চোখ যাচ্ছে। নীরা কিছুক্ষণ বই বন্ধ করে বলল, তোমার পড়া হচ্ছে না? রায়হান অস্প্রস্তুত হাসল। আজ মাথা একটু ভারী। নীরা হালকা করে বলল, তাহলে বেশি জোর করো না, মাথা ভারী হলে মানুষ ভুল করে বসে। রায়হান তাকিয়ে বলল, ভুল? নীরা একটু থেমে বলল, ভুল মানে যে কথা বলা উচিত না সেটা বলে ফেলা, যেদিকে তাকানো উচিত না সেদিকে তাকিয়ে ফেলা, এমন ছোট ছোট ভুল। রায়হান যেন জমে গেল। নীরা কি ইচ্ছে করে তাকে ইঙ্গিত দিচ্ছে, নাকি সে নিজেই বেশি ভাবছে? ঠিক তখন দরজায় হালকা টোকা। নীরামা, ঘুমাওনি তো? বাইরে ফুপুর কণ্ঠ। নীরা উঠে দরজা খুলল। ফুপু দাঁড়িয়ে আছেন, গায়ে হালকা শাল, মুখে সেই শান্ত হাসি, কিন্তু চোখে আজ যেন একটুখানি ক্লান্তি আছে। ফুপু নীরাকে বললেন, কষ্ট হচ্ছে না তো? নতুন জায়গা? নীরা ভদ্রভাবে বলল, না ফুপু, একদম না। ফুপু রায়হানের দিকে তাকালেন, তুমি খেয়াল রেখো ওকে, পড়ার সময় যেন বিরক্ত না হয়। রায়হান মাথা নাড়ল, জি ফুপু। ফুপু দরজা টানতে টানতে এক মুহূর্ত থামলেন, যেন কিছু বলবেন, তারপর শুধু বললেন, রাতে বেশি জেগো না, এবং দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হওয়ার পর ঘরের বাতাসটা যেন বদলে গেল। রায়হান বুঝতে পারল ফুপুর চোখে আজ একটা অদ্ভুত দ্বিধা ছিল। নীরা সেটা ধরেছে কিনা সে জানে না, কিন্তু নীরা খুব শান্তভাবে বিছানার দিকে এগোতে এগোতে বলল, তোমার ফুফু খুব বেশি কিছু ভেবে রাখেন। রায়হান জিজ্ঞেস করল, তুমি কিভাবে বুঝলে? নীরা বালিশটা ঠিক করল, তারপর ধীরে বলল, কারণ আমি যখন দরজা খুললাম উনি আমার দিকে কম তাকালেন, তোমার দিকে বেশি তাকালেন। কেউ যখন কাউকে নিয়ে ভাবতে থাকে তার চোখে সেটা ধরা পড়ে। রায়হান চুপ। নীরা আলোটা কমিয়ে দিল। ঘর অন্ধকারের দিকে ঢুলে পড়ল। রায়হান বিছানায় শুয়ে থাকল, কিন্তু ঘুম এলো না। পাশে নীরা, তার নিঃশ্বাসের শব্দ খুব হালকা। আর এই হালকা শব্দের ভেতরেই রায়হানের মনে হলো, আজ থেকে এই ঘরটা শুধু একটা ঘর না, এটা একটা পরীক্ষার মাঠ। এখানে একটা ভুল দৃষ্টি, একটা ভুল বাক্য, সব কিছুই বড় হয়ে যেতে পারে। ঠিক তখনই নীরা ফিসফিস করে বলল, রায়হান। রায়হান ধীরে বলল, হুম। নীরা খুব আস্তে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? রায়হানের বুক কেঁপে উঠল। সে জানে না কেন, কিন্তু উত্তরটা বেরিয়ে এলো, করতে চাই। নীরা আর কিছু বলল না, শুধু একটা ছোট্ট নিঃশ্বাস, যেন হেসে ফেলল অন্ধকারে। আর সেই হাসির সাথে সাথেই রায়হানের মনে হলো, এই বিশ্বাসের কথাটা হয়তো সহজ থাকবে না, কারণ এই বাড়ির ভেতরে গল্প শুধু তৈরি হয় না, গল্প মানুষকে টেনে নিয়ে যায় এমন জায়গায় যেখানে ফিরে আসা কঠিন। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও একটা ফোন বেজে উঠল, একবার, দুবার, তারপর থেমে গেল। কিন্তু রায়হানের মনে হলো এই থেমে যাওয়াটাই যেন কোনো বড় ঘটনার শুরু। ফোনটা থেমে গেল, কিন্তু থেমে যাওয়ার পরেও যেন ঘরের ভেতর একটা অদৃশ্য শব্দ থেকে গেল, ঠিক যেমন দরজা বন্ধ হলে কিছুক্ষণ পরও শব্দটা কানে বাজে। রায়হান পাশ ফিরে শুয়েছিল। নীরার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হচ্ছিল। বোঝা যাচ্ছিল সে ঘুমিয়ে পড়েছে বা ঘুমের দিকে ঢলে পড়েছে। রায়হান নিজেকে বোঝালো, আজ আর ভাবব না। কিন্তু ভাবনা কি কারো কথা শোনে? বাইরের করিডরে হঠাৎ পায়ের শব্দ, খুব নরম, যেন কেউ মোজা পরে হাঁটছে বা ইচ্ছে করে শব্দ কমাচ্ছে। রায়হানের চোখ খুলে গেল। এই সময় কে? পায়ের শব্দ থেমে গেল তাদের দরজার সামনে। তারপর খুব হালকা একটা কড়া নাড়ার শব্দ। রায়হান চমকে উঠল। নীরাও নড়ে বসল। অন্ধকারে নীরা ফিসফিস করে বলল, কে? বাইরে থেকে ফুফুর কণ্ঠ, খুব নিচু স্বরে, রায়হান, জেগে আছো? রায়হান বিছানা থেকে নামল। দরজা খুলতেই দেখল ফুফু দাঁড়িয়ে আছেন। গায়ে আগের মতোই হালকা শাল, কিন্তু চোখে আজ অন্যরকম একটা অস্থিরতা। ফুফু চারপাশে একবার তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, একটু বারান্দায় আসতে পারবে? রায়হান এক মুহূর্ত থমকে গেল। এই রাতে বারান্দায়? সে পিছনে তাকিয়ে নীরাকে দেখল। নীরা অন্ধকারে বসে আছে, চোখ দুটো জেগে। কিছু বলল না, শুধু হালকা মাথা নাড়ল, যেন বলছে যাও। রায়হান দরজা ভেজিয়ে বাইরে গেল।
বারান্দায় এসে দেখল ফুফু রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছেন। বাতাসে শালের একপাশ উড়ছে। দূরের রাস্তার আলোতে ফুফুর মুখটা আধা দেখা যায়, আধা ছায়ায় ঢেকে আছে। ফুফু খুব ধীরে বললেন, আজ রাতে একটা অদ্ভুত ফোন এসেছিল। রায়হান সাবধানে বলল, কাকে? ফুফু দীর্ঘশ্বাস ফেললেন, আমাকে। তারপর একটু থেমে যোগ করলেন, যে নম্বর আমি চিনি না, কিন্তু কথা বলার ভঙ্গি চেনা। রায়হানের বুক কেঁপে উঠল। কি বলেছে? ফুফু চোখ নামিয়ে বললেন, বেশি কিছু না, শুধু যেন মনে করিয়ে দিল লোকের চোখ আছে, লোকের কান আছে, আর এই বাড়িতে গল্প খুব দ্রুত বাড়ে। রায়হান বলল, কে বলতে পারে এগুলো? কেনই বা বলবে? ফুফু হালকা হাসলেন, কিন্তু হাসিটা আনন্দের না। তারপর ফুফু রায়হানের দিকে তাকালেন, চোখে একটুখানি অনুরোধের মতো কিছু যেন। তুমি নীরাকে ভালোভাবে দেখাশোনা করছো তো? রায়হান মাথা নাড়ল, জি। ফুফু খুব আস্তে বললেন, বাইরের মানুষ অনেক কিছু দেখে না, তারা শুধু আন্দাজ করে, আর আন্দাজে নপরেই কথা বানায়। তারপর কথাটা বলেই যেন তিনি নিজের কথা নিজেই থামিয়ে দিলেন। রায়হান বুঝল ফুফু শুধু নীরাকে নিয়ে ভাবছেন না, এই বাড়ির ভেতরের ভারসাম্য নিয়েও ভাবছেন। কিন্তু কেন এই অস্থিরতা কেন? রায়হান সাহস করে বলল, ফুফু, আপনার কিছু চিন্তা হলে আমাকে বলেন, আমি বুঝতে চেষ্টা করব। ফুফুর চোখ একবার চকচক করল। তিনি যেন কিছু বলতে চাইলেন, কিন্তু বললেন না, শুধু বললেন, ভালো থেকো আর সাবধান থেকো। ফুফু চলে গেলেন। করিডোরে তার পায়ের শব্দ মিলিয়ে গেল। রায়হান বারান্দায় দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। হাওয়া একটু ঠান্ডা, কিন্তু বুকের ভেতরটা ঠান্ডা হল না। সে ফিরে ঘরে ঢুকল। নীরা এখনও জেগে, চোখের চশমা বিছানার পাশে রাখা, চুল এলোমেলো। অন্ধকারের মধ্যেও তাকে অন্যরকম লাগছে, যেন দিনের নীরা আর রাতের নীরা আলাদা। নীরা ফিসফিস করে বলল, কি হয়েছে? রায়হান দরজা লাগিয়ে এসে বসে পড়ল। ফুফুর কাছে অচেনা নম্বর থেকে ফোন এসেছে, কেউ সাবধান থাকতে বলেছে। নীরার চোখ সরু হল। কেউ কি নাম বলেছে? না। নীরা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি আগেই বলেছিলাম এই বাড়িতে কথা ছড়ানো সহজ। সে বিছানায় একটু এগিয়ে এলো, গলা নামিয়ে বলল, রায়হান, তুমি কি কারো সাথে ঝগড়া করেছ? কারো সাথে ঝামেলা? রায়হান মাথা নাড়ল, না, শুধু ওই পাড়ার লোকজন যারা অকারণে কথা বলে। নীরা খুব ধীরে বলল, অকারণে কেউ কথা বলে না, কারণটা হয়তো ছোট, কিন্তু থাকে। রায়হানের মনে পড়ল বিকেলের সেই লোকটা যে গেটের কাছে খোঁচা দিয়ে গিয়েছিল। সে কি? রায়হান বলল, তুমি কেন এত সিরিয়াস হচ্ছ? নীরা হালকা করে বলল, কারণ আমি এখানে পড়তে এসেছি। আমার জীবনে এখন একটা লক্ষ্য আছে, কিন্তু যদি মানুষ বাজে কথা বানায়, সেটা পড়াশোনার থেকেও বড় ঝামেলা হয়ে দাঁড়ায়। তারপর নীরা একটুখানি থেমে বলল, আর আমি চাই না তোমারও সমস্যা হোক। এই কথাটা রায়হানের বুকের ভেতর কোথাও গিয়ে আটকে গেল। কেউ তার কথা ভাবছে, এটাও তো একটা অনুভূতি। সে কণ্ঠস্বর নরম করে বলল, তুমি এত ভাবলে কেন? নীরা তাকালো। এবার তাকানোটা আর আগের মতো শুধু কৌতূহল না, একটু গভীর। কারণ আমি নিজের কারণে কাউকে বিপদে ফেলতে চাই না। রায়হান বলল, তুমি এখানে এসেছ মানে বিপদ হবে এমন তো না? নীরা হেসে ফেলল, কিন্তু হাসিতে তাচ্ছিল্য না, যেন দুঃখের ছোঁয়া। তুমি খুব সহজে বিশ্বাস করো রায়হান। রায়হান চুপ করে গেল। নীরা ঠিকই বলেছে, সে সহজে বিশ্বাস করে, মানুষের ভালোটা আগে দেখে। কিন্তু এই বাড়ির ভেতর ভালো আর খারাপ মিলে মিশে যায়, ঠিক রান্নার মশলার মতো। পরদিন সকালটা অন্যরকম শুরু হলো। রান্নাঘরে সবাই ব্যস্ত, কিন্তু কথার ভেতরে একটা চাপা উত্তেজনা। কারোর মুখে মুখে ছোট ছোট ফিসফিস। রায়হান ঢুকতেই হঠাৎ কয়েকটা চোখ তার দিকে তাকিয়ে আবার ফিরিয়ে নিল। এই দেখাই তো সবথেকে বেশি ভয় দেখায়, যখন মানুষ সরাসরি কিছু বলে না, শুধু তাকায়। নীরা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তাকে দেখে মনে হলো সে এসব লক্ষ্য করেছে, কিন্তু সে মুখে কিছু বলছে না। রায়হান চুপচাপ চা নিয়ে বারান্দায় চলে এলো। কিছুক্ষণ পর নীরাও এসে পাশে দাঁড়ালো। বাতাসে চায়ের গন্ধ, দূরে পাখির ডাক। নীরা খুব আস্তে বলল, আজ সকালে কেউ আমাকে দেখেই হাসল। রায়হান কড়া স্বরে বলল, কে? নীরা কাঁধ ঝাঁকালো। নাম জানি না, তবে বোঝা যায় কথা তৈরি হয়ে গেছে। তারপর নীরা কাপটা রেলিংয়ে রেখে বলল,
তুমি কি কখনো ভেবেছ বাড়ির ভেতরের মানুষই কখনো কখনো বাইরে আগুন লাগায়? রায়হান অবাক হল। মানে? নীরা খুব শান্তভাবে বলল, মানে কারোর ভেতরে হিংসা থাকলে সে তোমার ভালো দেখলে সহ্য করতে পারে না, সে একটু একটু করে কথা ঢুকিয়ে দেয়। রায়হান মনে মনে হিসেব করতে লাগল, কে, কেন, কিন্তু মুখে বলল, তুমি এখনো কাউকে ভালো করে চেনো না, এত দ্রুত সিদ্ধান্ত নিচ্ছ কেন? নীরা হালকা হেসে বলল, আমি মানুষ দেখি রায়হান, আমি মানুষের শব্দের চেয়ে নীরবতা বেশি পড়তে পারি। রায়হান তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তটা যেন অদ্ভুতভাবে নরম হয়ে গেল। নীরা কথা কম বললেও কথাগুলো কেমন করে যেন বুকের ভেতর ঢুকে যায়। ঠিক তখনই করিডোরের দিকে শোরগোল, কেউ এসেছে, জুতোর ঠুকঠাক শব্দ। রায়হান তাকিয়ে দেখল বিটেলের সেই পাড়ার দাপুটে লোকটা ২-৩ জনকে নিয়ে উঠানে দাঁড়িয়ে, মুখে হাসি, কিন্তু হাসিটা কেমন আঁকড়ে ধরা। লোকটা চিৎকার করে বলল, কই রায়হান, আস ভাই, এক কথা আছে। রায়হান রক্ত গরম হয়ে উঠল। এই বাড়িতে এমন করে সে এগোতে যাবে? নীরা হঠাৎ তার হাতের খুব কাছাকাছি এসে ফিসফিস করল, রাগ করো না, রাগ করলে মানুষ সুযোগ পায়। রায়হান থমকে গেল। নীরা চোখ দিয়ে বলছে, আমি আছি, কিন্তু সাবধান। রায়হান উঠানে গেল। কি কথা? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু না ভাই, শুনলাম তোমাদের বাসায় নতুন মেহমান এসেছে, তাই শুভেচ্ছা দিতে এলাম। কথাটা বলার সময় তার চোখ একবার নীরার দিকে চলে গেল। রায়হানের শরীর শক্ত হয়ে গেল। শুভেচ্ছা দিতে এভাবে আসে? লোকটা হেসে বলল, আরে ভাই, আমরা তো আপনজন। তবে শোন, এই পাড়ায় নিয়ম আছে, নতুন কেউ এলে একটু পরিচয় করায় দিতে হয়। তারপর কণ্ঠ নামিয়ে বলল, তা তোমাদের ঘরে একসাথে থাকা টাকা বুঝতেও তো লোকে যা খুশি বলে। রায়হান কড়া হয়ে বলল, লোকে কি বলল সেটা আমার মাথা ব্যথা না। লোকটা চোখ বড় করে অভিনয় করল, ও মাথা ব্যথা না, তাহলে তো ভালো। তবে শোন, মাথা ব্যথা না থাকলেও মাথা বাঁচায় রাখতে হয়। সেই কথা বলে হাসল। তার সঙ্গের দুজনও হাসল, সেই হাসি যেটা মানুষকে ছোট করে। রায়হান এগিয়ে গেল এক পা, কিন্তু ঠিক সেই মুহূর্তে নীরার কণ্ঠ পিছন থেকে খুব স্থির, খুব ভদ্র, কিন্তু ধারালো, ভাইয়া, আপনি ভুল জায়গায় কথা বলছেন। সবাই ঘুরে তাকালো। নীরা বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে আছে, চোখে চশমা, মুখে শান্ত ভাব, কিন্তু কণ্ঠে এমন একটা আত্মবিশ্বাস যেন সে আগে থেকেই জানত কখন কথা বলতে হবে। লোকটা একটু থতমত খেল। আপনি? নীরা বলল, আমি এই বাড়ির অতিথি, পড়াশোনার জন্য এসেছি, আর অতিথির ব্যাপারে এমন কথা বলা ভদ্রতা না। তারপর খুব হালকা করে যোগ করল, আপনি শুভেচ্ছা দিতে এসেছেন, ধন্যবাদ, কিন্তু আপনার শুভেচ্ছার ভাষা ঠিক মিলছে না। লোকটা গলা খাকারি দিল, আরে না, আমি তো মজা করলাম। নীরা তাকিয়ে বলল, মজা আর অপমান আলাদা, আপনি নিশ্চয়ই সেটা বোঝেন। এক মুহূর্তে উঠানের বাতাস ভারী হয়ে গেল। লোকটা বুঝল আজ এখানে সহজে প্রভাব দেখাতে পারবে না। সে হালকা হাসি টেনে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তো ভালো চাই। তারপর ঘুরে চলে গেল। তার সঙ্গেরাও চুপ করে চলে গেল। রায়হান নীরার দিকে তাকিয়েছিল। তার বুকের ভেতরে এক ধরনের সম্মান জন্ম নিল, আর সেই সম্মানের সাথে সাথে একটা অদ্ভুত টানও জন্মল। নীরা ধীরে ধীরে নেমে এলো, কাছে এসে খুব নিচু স্বরে বলল, তুমি যদি ঝগড়া করতে ওরা আরও কথা বানাত। রায়হান বলল, তুমি কেন সামনে এলে? নীরা চোখ নামিয়ে বলল, কারণ আমি চাই না কেউ তোমাকে ছোট করুক আমার কারণে। রায়হান কথা খুঁজে পেল না, সে শুধু বলল, থ্যাংক ইউ। নীরা হালকা হাসল, থ্যাংক ইউ না, তুমি শুধু মনে রেখো, সব যুদ্ধ হাত দিয়ে জেতা হয় না। সেদিন বিকেলটা যেন নতুন একটা চুক্তির মতো হয়ে গেল তাদের মধ্যে। কথা না বলেও বুঝে নেওয়া, আমি তোমার পাশে আছি, কিন্তু সাবধানে। লাতের দিকে ফুপুর ঘরের সামনে আবার ফিসফিস শব্দ। রায়হান এবার থামল না, কান পাতল না। সে জানে এই বাড়ির কিছু রহস্যের দিকে তাকালে নিজের জীবনও রহস্য হয়ে যায়। নীরা টেবিলে পড়তে বসেছিল। রায়হান তার পাশে বসে বই খুলল। নীরা হঠাৎ বলল, তুমি আজ আমাকে বিশ্বাস করেছিলে? রায়হান তাকালো, হ্যাঁ। নীরা কলম ঘোরাতে ঘোরাতে বলল, তাহলে আমার একটা কথা শোনো, এই বাড়িতে কেউ একজন আমাদের নিয়ে গল্প বানাতে চায়। আমরা যত চুপ থাকব তারা তত জোরে বলবে, কিন্তু আমরা যদি ঠিকভাবে চলি তারা একসময় থেমে যাবে। রায়হান বলল, ঠিকভাবে মানে? নীরা চোখ তুলে এক মুহূর্ত তাকালো,
দৃষ্টিটা খুব ছোট, কিন্তু তার ভেতরে অদ্ভুত একটা উষ্ণতা। মানে সীমা বোঝা, সম্মান রাখা, আর একে অপরকে অকারণে দুর্বল না করা। রায়হানের বুক ধক করে উঠল। সে হঠাৎ বুঝল নীরা শুধু পলিসির জন্য সাবধান হতে বলছে না, সে আসলে তাদের সম্পর্কের একটা অদৃশ্য রেখা টানছে, যেটা না মানলে সব ভেঙে যেতে পারে। রায়হান খুব আস্তে বলল, তুমি কি আমাকে দুর্বল ভাবো? নীরা মৃদু হাসল, না, আমি তোমাকে সহজ ভাবি, আর সহজ মানুষদেরই বেশি সাবধান থাকতে হয়। ঘরের আলোটা নরম, বাইরের কুকুরের ডাক দূরে মিলিয়ে যাচ্ছে। রায়হান মনে মনে ভাবল, এই মেয়েটা এসেছে পড়াশুনোর জন্য, কিন্তু তার সাথে সাথে যেন নিজের জীবনের পাতাও উল্টে দিচ্ছে। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো অচেনা নম্বর থেকে। এক লাইনের লেখা, যতই সাবধান হও, গল্প কিন্তু থামে না। রায়হানের হাত ঠান্ডা হয়ে গেল। সে মেসেজটা পড়েই থমকে গেল। নীরা তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন না করেও বুঝে ফেলল কিছু একটা হয়েছে। নীরা খুব নিচু স্বরে বলল, দাও, আমাকে দেখাও। রায়হান এক মুহূর্ত দ্বিধায় ছিল, তারপর ধীরে ধীরে ফোনটা এগিয়ে দিল। নীরা পড়ল। পড়ে তার চোখের ভেতরের শান্তিটা একটুখানি বদলে গেল, কিন্তু ভয় নয়, বরং সিদ্ধান্তের মতো কিছু। নীরা ফোনটা ফেরত দিয়ে বলল, এটা শুরু। রায়হান গলাটা শুকিয়ে বলল, শুরু মানে? নীরা খুব স্থির স্বরে বলল, যে লোকটা আজ উঠোনে এসেছিল তার পিছনে আরও কেউ আছে, আর তারা শুধু গল্প বানাতে চায় না, তারা চায় তুমি ভুল করো। রায়হান নিঃশ্বাস আটকে ফেলল। নীরা খুব আস্তে যোগ করল, আর আমরা ভুল করব না রায়হান, ঠিক আছে? রায়হান মাথা নাড়ল, কিন্তু তার মনে হচ্ছিল ভুল না করার চেয়েও বড় প্রশ্ন হল, এই বাড়ির ভেতরে কে এমন খেলাটা খেলছে আর কেন? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রায়হান বুঝল, এবার গল্পটা শুধু রোম্যান্স নয়, এটা একটা লুকোনো লড়াইও। নীরার ওই কথাটা রায়হানের বুকের ভেতর গেঁথে গেল। সে জানত না কে খেলছে, কিন্তু বুঝতে পারছিল খেলা চলছে, আর খেলার নিয়ম একটাই, তাকে ভুল করাতে হবে। রায়হান ফোনটা আবার হাতে নিল। মেসেজটা ছোট, কিন্তু বিষটা গভীর। যতই সাবধান হও, গল্প কিন্তু থামে না। সে চাপা স্বরে বলল, আমি কারো ক্ষতি করিনি, তবু কেন? নীরা খুব শান্তভাবে বলল, কারণ মানুষ সব সময় ক্ষতির কারণে আঘাত করে না, অনেক সময় শুধু নিজের আনন্দের জন্য করে। রায়হান মাথা নাড়ল। তাহলে আমরা কি করব? নীরা চশমাটা ঠিক করে বলল, প্রথমে বুঝতে হবে এটা কে করছে, আর দ্বিতীয়ত প্রমাণ রাখতে হবে, শুধু অনুভূতিতে চললে চলবে না। রায়হান অবাক, প্রমাণ? নীরা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ, আজকাল কথা মুখে থাকে না, ফোনে থাকে, মেসেজে থাকে। কে কখন কি বলেছে সব কিছু রেখে দিতে হয়। আমি চাই না আমরা দুর্বল হয়ে পড়ি। রায়হানের মনে হল নীরা শুধু রোম্যান্টিক একটা চরিত্র নয়, সে দৃঢ়, আর এই দৃঢ়তাই রায়হানকে অদ্ভুতভাবে টানে। সে একটু নরম গলায় বলল, তুমি এত শক্ত কেন? নীরা হালকা হাসল, কারণ আমি অনেক কিছু হারাতে চাই না। রায়হান বুঝে গেল এই কথার মধ্যে একটা ইতিহাস আছে, কিন্তু নীরা সেটা খুলছে না। সে জোর করল না, শুধু বলল, ঠিক আছে, আমরা সাবধান থাকব। পরদিন সকালেই বাড়িতে অদ্ভুত ঘটনা। রায়হানের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, এই যে, গতকাল রাতে কে বারান্দায় গিয়েছিল? রায়হান থমকে গেল। কেন মা? মা গম্ভীর মুখে বললেন, পাশের বাসা থেকে নাকি কেউ দেখেছে রাতে আমাদের বারান্দায় দুজনের ছায়া, এখন পাড়া জুড়ে কথা। রায়হান অনুভব করল বুকের ভেতর রক্তটা গরম হয়ে উঠছে। দুজনের ছায়া? কারা? কিভাবে দেখেছে? সে কথা বলতেই যাবেই নীরা পাশে এসে খুব শান্ত গলায় বলল, খালা, রাতে বারান্দায় আনি পানি খেতে গিয়েছিলাম, সাথে রায়হান ছিল না। মা একটু থমকালেন, তারপর বললেন, তাহলে কে ছিল? নীরা মৃদু করে বলল, খালা, আপনি জানেন রাতে অনেক সময় আলো ছায়া ভুল বোঝায়, আর পাড়ার মানুষ ভুল বোঝা বিষয় নিয়ে বেশি কথা বলে। মা কিছু বললেন না, কিন্তু মুখে চাপা চিন্তা। রায়হান বুঝল শুধু বাইরের লোক না, পরিবারের মধ্যেও ঢেউ উঠছে। দুপুরে ফুপু নিজেই রায়হানকে ডাকলেন। ঘরের ভেতরে ঢুকতেই রায়হান দেখল ফুপুর মুখটা খুব শান্ত, কিন্তু চোখে অস্থিরতা স্পষ্ট। ফুপু বললেন, শুনলাম পাড়ায় কথা উঠেছে। রায়হান দাঁতে দাঁত চেপে বলল, লোকের কাজই তো কথা বানানো। ফুপু খুব ধীরে বললেন, কথা বানানো এক জিনিস, আর কারো জীবন নষ্ট করে দেওয়া আরেক জিনিস রায়হান। রায়হান মাথা নিচু করল। ফুপুর গলায় একটা অন্যরকম মমতা। ফুপু আবার বললেন,
তুমি নীরাকে সম্মান করবে এটা আমি জানি, কিন্তু সবাই তো তোমাকে চেনে না, তাই সাবধান হও। রাইহান কণ্ঠস্বর নরম করল। ফুপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? ফুপু তাকালেন। বলো। রাইহান একটু থেমে বলল, আপনার কাছে অচেনা ফোন এসেছিল, আপনি কি কাউকে সন্দেহ করেন? ফুপু চোখ নামিয়ে ফেললেন। সেই নীরবতাই অনেক কিছু বলে দিল। ফুপু বললেন, সন্দেহ আছে, কিন্তু নাম বলা সহজ না। রাইহান প্রশ্ন করল, কেন? ফুপু দীর্ঘশ্বাস ফেললেন, কারণ যে মানুষটা এটা করছে সেই বাড়িরই কেউ, খুব কাছে। রাইহানের মাথা ঘুরে গেল। বাড়ির কেউ? ফুপু এবার কণ্ঠস্বর নিচু করলেন। আমি নিশ্চিত না, কিন্তু আমার মন বলে বাইরে যা দেখা যাচ্ছে তার সুতোটা ভেতর থেকে টানা। রাইহান যেন শিউরে উঠল। এই বাড়ি, যেটাকে সে নিরাপদ ভেবেছিল, সেখানেই যদি কেউ আগুন ধরায়? ফুপু আরেকটু সামনে ঝুঁকে বললেন, নীরা ভালো মেয়ে, কিন্তু ওর আশা কাউকে অস্বস্তিতে ফেলেছে। কেউ কেউ মনে করে বাড়িতে নতুন কেউ এলে তাদের গুরুত্ব কমে যায়। রাইহান মাথা নাড়ল। কিন্তু কে? ফুপু খুব ধীরে বললেন, তোমার ছোট কাকি আর ওর আশেপাশের মানুষ। রাইহানের বুকটা ধপ করে উঠল। ছোট কাকি, যিনি সোজা সাপটা, একটু আধিপত্য দেখান আর সব ব্যাপারে নাক গলাতে ভালোবাসেন? ফুপু বললেন, ওর মুখে কিছু থাকবে না, কিন্তু ওর কথা বাইরে পৌঁছে যায়, আর বাইরে পৌঁছলেই সেটা গল্প হয়ে যায়। রাইহান বুঝল ফুপু এটা বলছেন খুব ভেবে, মানে ব্যাপারটা গুরুতর। রাইহান ঘর থেকে বেরিয়ে এলো, মাথা ভারী। সে নীরার কাছে গেল। নীরা তখন টেবিলে বসে পড়ছে, কিন্তু মুখের দিকে তাকালেই বোঝা যায় সে ভাবছে। রাইহান বলল, ফুপু বললেন এটা বাড়ির ভেতর থেকেই হচ্ছে। নীরা চোখ তুলল। আমি ভাবছিলাম। রাইহান অবাক, তুমি আগেই বুঝেছিলে? নীরা খুব শান্তভাবে বলল, আমি লক্ষ্য করেছি কে কে আমাদের দিকে বেশি তাকায়, কে কে অকারণে হাসে, কে কে কথা থামিয়ে দেয়। এগুলো ছোট জিনিস, কিন্তু সত্যের টুকরো। রাইহান ফিসফিস করে বলল, তাহলে কি করব? নীরা বলল, আমরা দুটো কাজ করব। এক, রাতে আর কেউ যেন ভুল বোঝার সুযোগ না পায়। দুই, যে লোক মেসেজ পাঠাচ্ছে তাকে চুপ করাতে হবে। রাইহান বলল, কিভাবে? নীরা এক মুহূর্ত থামল, তারপর ধীরে বলল, আজ রাতে আমি বারান্দায় যাব, একা, কিন্তু তুমি দূরে থাকবে। রাইহান চমকে উঠল। পাগল? কেন? নীরা চোখে দৃঢ়তা এনে বলল, কারণ আমি দেখতে চাই কেউ কি সত্যিই নজর রাখে, কেউ কি ছবি তোলে, কেউ কি লুকিয়ে থাকে। রাইহান রাগ চাপতে না পেরে বলল, এটা বিপদ, যদি কেউ। নীরা খুব ঠান্ডা গলায় বলল, ভয় পেও না, আমি একা থাকব না। রাইহান তাকালো। মানে? নীরা বলে উঠল, ফুপু। রাইহান থমকে গেল। ফুপু? নীরা কি ফুপুকে জানিয়েছে? নীরা ধীরে বলল, ফুপুও চাইছেন সত্যটা বের হোক। উনি বারান্দার ভেতরের দরজার কাছে থাকবেন, আমি বাইরে যাব, আর তুমি করিডোরের দূরে থাকবে। যদি কেউ আসে আমরা বুঝে যাব। রাইহানের বুকের ভেতরে একরকম অস্থিরতা, কিন্তু সাথে সাথে সাহসও জন্ম নিল। নীরা তার চোখের সামনে দাঁড়িয়ে আছে, এতটা অভয়ে। সে খুব আস্তে বলল, তুমি সাবধান থাকবে। নীরা মৃদু হাসল, তুমি থাকলেই আমি সাবধান থাকব। এই কথাটা রাইহানের বুক কাঁপিয়ে দিল। সে জানত না কেন, কিন্তু মনে হলো নীরা কথাটা শুধু পরিকল্পনার জন্য বলেনি, বলেছে এমনভাবে যে মনে হয় সম্পর্কের ভেতরেও একটা সত্য আছে। রাত হলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। করিডোরে আলো কম। রাইহান চুপচাপ নিজের অবস্থানে দাঁড়িয়ে আছে। দূরে বারান্দার দিকে নীরা ধীরে ধীরে হেঁটে গেল। তার পায়ের শব্দ খুব হালকা, হাওয়ায় শাড়ির আঁচল নড়ছে, পরিপাটি, সাদামাটা, কিন্তু তার চলার ভঙ্গি যেন আত্মবিশ্বাসে ভরা। নীরা বারান্দায় দাঁড়ালো, চুপচাপ, যেন শুধু বাতাস দেখছে, কিন্তু রাইহান জানে সে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিচতলা দিক থেকে খুব নরম একটা শব্দ, যেন কেউ সিঁড়ির ধাপ চাপা দিয়ে উঠছে। রাইহানের শরীর টানটান হয়ে গেল। সে চোখ একটুও সরালো না। একজন লোক ছায়ার মতো করিডোরের কোনায় এসে থামল, হাতের মধ্যে ফোনের আলো ঝলকাচ্ছে। সে চুপচাপ বারান্দার দিকে তাকাচ্ছে, তারপর ক্যামেরা অন করছে। এটা রাইহানের চোখে স্পষ্ট। রাইহানের রাগ মাথায় উঠে গেল। সে এগোতে যাবে, ঠিক তখনই ভেতরের দরজা খুলে গেল। ফুপু বেরিয়ে এলেন। ফুপুর কণ্ঠ খুব শান্ত, কিন্তু বজ্রের মতো ভারী। কাকে খুঁজছ? লোকটা চমকে গেল, ফোনটা দ্রুত পকেটে ঢোকাতে গেল, কিন্তু ফুপু আরেক ধাপ সামনে এসে বললেন, ফোনটা বের করো। লোকটা গড়গড় করে বলল, আমি শুধু। ফুপু বললেন, শুধু কি? ছবি তুলতে এসেছ? লোকটার মুখ ফ্যাকাশে, সে পিছিয়ে যেতে চাইল। ঠিক তখনই করিডোরের দূর থেকে রাইহান বেরিয়ে এলো, চোখে রাগ, কিন্তু মনে নীরার কথা। রাগ করলে সুযোগ পায়। সে দাঁড়িয়ে রইল, শুধু বলল, নাম বলো।
লোকটা কাঁপা গলায় বলল, আমি আমি ওই পাড়ার ওই ভাইটার সাথে ছিলাম। উনি বলেছিল। ফুপু জোরে বললেন, কার নির্দেশে? লোকটা গিলল, ছোট কাকি। উনি উনি বলেছিলেন নীরাকে নিয়ে একটু খবর আনতে। রায়হানের মাথা ঘুরে গেল। ছোট কাকি সত্যি? ফুপুর চোখে পানি টলমল করল, কিন্তু তিনি শক্ত হয়ে বললেন, তুমি এক্ষুনি চলে যাবে, আর যদি এই বাড়ির নাম নিয়ে আর একটা কথাও ছড়াও, আমি থানায় যাব। লোকটা দৌড়ে পালিয়ে গেল। বাতাস থেমে গেছে মনে হলো। নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে শান্তি, কিন্তু মুখে চাপা কষ্ট। ফুফু খুব ধীরে নীরার দিকে তাকালেন। মা, তুমি কষ্ট পেলেই আমি হারব। নীরা ফিসফিস করে বলল, আমি কষ্ট পাইনি ফুপু, আমি শুধু বুঝলাম আমরা ঠিক পথে ছিলাম। রায়হান দাঁড়িয়েছিল, বুকের ভেতরে রাগ, অপমান, আর সেই সাথে নীরার প্রতি এক ধরনের অদ্ভুত টান, যেন এই মেয়েটা শুধু তার ঘরে থাকছে মা, তার জীবনের ভেতরেও ঢুকে পড়েছে। নীরা এবার রায়হানের দিকে তাকালো, চোখে একটা নরমতা, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। এখন তুমি বুঝলে? তারা আমাদের ভুল করাতে চাইছিল। রায়হান খুব আস্তে বলল, হ্যাঁ। নীরা বলল, তাহলে পরের ধাপ তোমাকে নিতে হবে। রায়হান প্রশ্ন করল, কোন ধাপ? নীরা এক মুহূর্ত থেমে বলল, ছোট কাকির সামনে দাঁড়িয়ে সত্যটা বলতে হবে। রায়হানের বুক ধক করে উঠল, কারণ সত্য বলার মানে শুধু শত্রুর বিরুদ্ধে দাঁড়ানো না, সত্য বলার মানে নিজের ঘরের ভেতরেই যুদ্ধ ঘোষণা করা। রাতটা আর ঘুমালো না কেউ। ভোরের দিকে যখন আজান ভেসে এলো, বাড়িটা যেন একটু শান্ত হলো, কিন্তু সেই শান্তির মধ্যে চাপা একটা টানটান ভাব, যেমন ঝড়ের আগে বাতাস থেমে যায়। সকালে নীরা খুব স্বাভাবিকভাবে উঠে পড়ল, চুল গুছিয়ে, বই গুছিয়ে টেবিলে রাখল। মুখে ভয়ের কোনো ছাপ নেই, কিন্তু চোখে একটা স্থির সিদ্ধান্ত। ফুফুও খুব শান্ত, যেন দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু আজ শেষ করতে হবে, এই প্রস্তুতি। রায়হান নীরাকে ফিসফিস করে বলল, তুমি ঠিক আছো? নীরা হালকা হাসল, আমি ঠিক থাকব, তুমি শুধু উত্তেজিত হইও না। রায়হান মাথা নাড়ল, সে জানে উত্তেজিত হলে ভুল হবে, আর ওরা ভুল চায়। নাশতা টেবিলে সবাই বসতেই ছোট কাকি ঢুকলেন। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা, কিন্তু চোখের ভেতরে একটা চঞ্চলতা। তিনি বসতে বসতে বললেন, আজ আবার কে কাকে খুঁজে বেড়াচ্ছিল রাতে? শুনছি বারান্দায় নাকি হইচই। একটা বাক্যেই তিনি চেষ্টা করলেন সব কিছু হাসির মধ্যে ঢুকিয়ে দিতে, যেন ব্যাপারটা ছোট করে ফেলা যায়। কিন্তু ফুফু চায়ের কাপটা নামিয়ে খুব ধীরে বললেন, হ্যাঁ, হইচই হয়েছিল, কারণ কেউ রাতে ছবি তুলতে এসেছিল। টেবিলে হঠাৎ থমথমে নীরবতা নেমে এলো, কারোর হাত থেমে গেল, কারোর চোখ বড় হয়ে গেল। ছোট কাকি ভুরু কুঁচকে বললেন, ছবি? কার ছবি? ফুফু এবার একদম স্পষ্ট করে বললেন, নীরার ছবি, বারান্দায় দাঁড়ানো অবস্থায়। নীরার দিকে কয়েকটা চোখ গেল। নীরা শান্তভাবে চা খেল, যেন সেই তাকানোতে ভেঙে পড়ে না, বরং আরও স্থির হয়ে যায়। ছোট কাকি হেসে উঠলেন, আরে ধুর, পাড়ার ছেলেপেলেরা তো হাজার রকম কাণ্ড করে, তোমরা এত সিরিয়াস হচ্ছ কেন? রায়হান এতক্ষণ চুপ ছিল, এবার সে খুব শান্ত গলায় বলল, কাণ্ডটা কে করিয়েছে সেটা আমরা জেনে গেছি কাকি। ছোট কাকি চোখ সরু করলেন, মানে? ফুপু ধীরে ধীরে বললেন, লোকটা নিজে স্বীকার করেছে, বলেছে তাকে বলা হয়েছে খবর আনতে, আর সেই খবর আনার নির্দেশ এসেছে আপনার দিক থেকেই। টেবিলে যেন কাঁপুনি উঠল। ছোট কাকির মুখ এক মুহূর্ত ফ্যাকাশে হল, তারপর দ্রুত স্বাভাবিক হবার চেষ্টা করে বললেন, আজব কথা, আমি কেন করাতে যাব? আমি তো তোমাদের ভালো চাই। ফুফু শান্ত গলায় বললেন, ভালো চাইলে রাতের অন্ধকারে লোক পাঠাতে হয় না। ছোট কাকি এবার রেগে গেলেন, মানে আমাকে দোষ দিচ্ছ? প্রমাণ আছে? রায়হান ধীরে বলল, প্রমাণ আছে। ছোট কাকি থমকে গেলেন। রায়হান নিজের ফোনটা বের করল, মেসেজগুলো দেখালো, অচেনা নম্বর, একই ধরনের বাক্য, একই ধরনের চাপ। তারপর বলল, আর লোকটা আমরা নিজের চোখে দেখেছি, ফোন হাতে দাঁড়ানো ছিল, ফুফু ধরেছেন। ছোট কাকি জোরে বললেন, এসব সাজানোও হতে পারে। নীরা এতক্ষণ একটাও কথা বলেনি, এবার সে খুব শান্তভাবে মুখ তুলল। কণ্ঠটা নরম, কিন্তু এমন দৃঢ় যে কেউ মাঝপথে থামাতে পারে না। কাকি, আমি আপনাকে একটা প্রশ্ন করি? ছোট কাকি একটু থমকে বললেন, কর। নীরা বলল, কাকি, আপনি আমার সাথে কখনো ঠিক করে কথা বলেননি,
অথচ আমাকে নিয়ে কথা উঠতেই আপনারা আপনার আশেপাশের মানুষ হাসাহাসি শুরু করেছে। এটা কি কাকতল? ছোট কাকি ধমকের সুরে বললেন, আমি কারোর হাসাহাসি নিয়ন্ত্রণ করি নাকি? নীরা চোখ নামিয়ে আবার চোখ তুলল। কিন্তু আপনি কথার দিক ঠিক করে দেন, এটা সবাই বোঝে। এই কথাটা টেবিলের সবাই যেন অনুভব করল, কারণ যৌথ পরিবারে কে কথা ঘোরায়, কে কোথায় আগুন দেয়, মানুষ মুখে না বললেও বোঝে। ছোট কাকি আবার তেড়ে উঠলেন, তোমরা আমাকে অপমান করছো? আমি তো এই বাড়ির বউ, আমাকে এভাবে দাঁড় করালে? ফুফু নরম গলায় বললেন, অপমান আমরা করতে চাই না, আমরা শুধু চাই এখানে আর কোনো মিথ্যে কথা চলবে না। ছোট কাকি রাগে থরথর করে বললেন, তাহলে কি চাও? আমি সবার সামনে ক্ষমা চাই? রায়হান খুব শান্তভাবে বলল, আমরা চাই আপনি বন্ধ করুন। আজ থেকে নীরা বা আমাকে নিয়ে কোনো কথা বাইরে যাবে না, আর যে লোকদের আপনি খবর আনতে লাগিয়েছেন তাদেরও দূরে রাখবেন। ছোট কাকির চোখে জল উঠে এলো, কিন্তু সেটা কষ্টের না, অপমানের। তিনি কঠিনভাবে বললেন, আমি কিছু করিনি, তবু সবাই আমার উপর চাপাচ্ছে। ঠিক তখন রায়হানের মা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, ধীরে বললেন, তুমি না করলে ভালো, কিন্তু যদি তোমার থেকে ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মায়ের এই কথা ছোট কাকিকে চুপ করিয়ে দিল, কারণ পরিবারের ভেতর কেউ যখন নিরপেক্ষভাবে বলে তখন কথা আর সহজে ঘোরানো যায় না। ছোট কাকি গলা নরম করে বললেন, আমি শুধু বেশি কথা বলে ফেলেছি। তারপর চোখ নামিয়ে যোগ করলেন, পাড়ার লোকজনকে আমি কখনো ভাবিনি এত দূর যাবে। ফুপু দীর্ঘশ্বাস ফেললেন, যে কথাটা একবার বাইরে যায় সেটা আর কারও নিয়ন্ত্রণে থাকে না, তাই তো সাবধান থাকতে বলেছিলাম। ছোট কাকি চুপ করে রইলেন। সোজাসাপটা ক্ষমা চাইতে পারলেন না, কিন্তু তার চোখে একটা হার মানা ভাব। টেবিলের চাপা উত্তেজনা ধীরে ধীরে নামতে লাগল। নীরা এবার খুব শান্তভাবে বলল, কাকি, আমি আপনার শত্রু না, আমি শুধু পড়তে এসেছি। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, নিজেকে দাঁড় করানো। যদি আমি এখানে থেকেও সবার জন্য সমস্যা হয়ে যাই, আমি চলে যাব। এই কথা শুনে রায়হানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দ্রুত বলল, না, তুমি চলে যাবে কেন? ভুল যারা করছে তারা ঠিক করবে। নীরা রায়হানের দিকে তাকালো, চোখে একটা ধন্যবাদ, কিন্তু মুখে কিছু বলল না। ফুপু বললেন, নীরা যাবে না, আমরা সবাই দায়িত্ব নেব, এই বাড়িতে কেউ অপমানিত হবে না। ছোট কাকি শক্ত গলায় বললেন, ঠিক আছে, আজ থেকে আমি আর এসব করব না। কথাটা বলেই তিনি উঠে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় তার চোখ লাল, মুখ শক্ত। তিনি চলে যেতেই ঘরের বাতাসটা হালকা হলো, যেন দীর্ঘদিনের একটা ভার নামল। সবাই আবার খাবারে মন দিল, কিন্তু রায়হানের মন খাবারে নেই। তার মন নীরার কথায়, আমি চলে যাব। খাওয়া শেষে নীরা বইগুলো গুছাচ্ছিল। রায়হান দরজার পাশে দাঁড়িয়ে বলল, তুমি সত্যি চলে যেতে চাইছিলে? নীরা থামল, তারপর ধীরে বলল, আমি চাই না কাউকে কষ্ট দিই। রায়হান বলল, কিন্তু তুমি তো কাউকে কষ্ট দাওনি, তুমি তো বাঁচালে। নীরা হালকা হাসল, আমি শুধু পরিস্থিতিটা সামলেছি। রায়হান গলা নরম করে বলল, আমাকে সামলেছ। নীরা এবার চুপ করল, চোখ নামালো। তার এই চুপ থাকা রায়হানকে আরও বেশি কথা বলতে বাধ্য করল, কিন্তু সে নিজেকে আটকাল। নীরার টানা রেখা, সীমা, সম্মান সে ভাঙতে চায় না। রায়হান শুধু বলল, তুমি থাকো, আমি চাই তুমি শান্তিতে পড়াশোনা করো, আর যদি কখনো মনে হয় এখানে থাকা ঠিক না, আমাকে আগে বলো। নীরা খুব আস্তে বলল, তোমাকে? রায়হান মাথা নাড়ল, হ্যাঁ, কারণ তুমি একা না। নীরার চোখের ভেতর একটা নরম আলো ফুটে উঠল। সে খুব ছোট করে বলল, ঠিক আছে। সেদিন বিকেলে রায়হান ছাদে উঠল। মাথার ভেতর অনেক কিছু, লজ্জা, রাগ, অপমান সবকিছু মিশে আছে, কিন্তু তার মধ্যে আর একটা অনুভূতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, নীরার প্রতি একটা গভীর শ্রদ্ধা, আর সেই শ্রদ্ধার সাথে এক ধরনের টান, যা জোর করে আসে না, নিজেই এসে বসে যায়। কিছুক্ষণ পর নীরাও ছাবে এলো, হাতে বই, কিন্তু পড়তে আসেনি, বুঝাই যায়। আকাশটা ছিল নরম, বিকেলের আলোটা হালকা সোনালি। নীরা রেলিংয়ের কাছে দাঁড়িয়ে বলল, আজকের পর হয়তো কথা থামবে। রায়হান বলল, থামবে। নীরা হালকা হাসল, তুমি এত নিশ্চিত? রায়হান বলল, কারণ আজ সত্যটা মুখে বলা হয়েছে,
সত্যটা একবার সামনে এলে মানুষ আর আগের মতো সাহস পায় না। নীরা চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, রায়হান, ওই রাতে আমি তোমাকে বলেছিলাম আমি চাই না তোমার সমস্যা হোক, আজও তাই চাই। রায়হান ধীরে বলল, তুমি আমার সমস্যা না, তুমি আমার শক্তি। নীরা চোখ বড় করে তাকালো। কথাটা সে আশা করেনি। রায়হান তাড়াতাড়ি যোগ করল, মানে তুমি যেভাবে মাথা ঠান্ডা রাখো, যেভাবে কথা বলো, সেটা আমাকে ঠিক রাখে। নীরা মৃদু হাসল, তাহলে তুমি এখনও সহজ। রায়হানও হাসল, হ্যাঁ, কিন্তু এখন আমি শিখছি। নীরা খুব আস্তে বলল, আমি শিখিয়েছি? রায়হান মাথা নাড়ল, তুমি না থাকলে আমি আজ উঠোনে ঝগড়া করতাম, ভুল করতাম, আর ওরাই জিতত। নীরা ধীরে ধীরে বলল, তাহলে আমরা জিতেছি? রায়হান একটু থেমে বলল, হ্যাঁ। নীরা আকাশের দিকে তাকালো, তারপর খুব নরম স্বরে বলল, জেতা মানে শুধু কাউকে থামানো না, নিজের ভেতরটাকেও ঠিক রাখা। রায়হান বলল, তুমি ভেতরটা খুব ঠিক রাখো। নীরা এবার হালকা নিঃশ্বাস ফেলল, আমি চেষ্টা করি, কিন্তু কখনো কখনো। সে থেমে গেল। রায়হান খুব আস্তে বলল, কখনো কখনো কি? নীরা মাথা নিচু করে বলল, কখনো কখনো আমি ভয় পাই, মানুষ অকারণে বদনাম বানালে অনেক কিছু ভেঙে যায়। রায়হান ধীরে ধীরে বলল, আর আমি চাই না তোমার কিছু ভাঙুক। তুমি তোমার পরীক্ষায় মন দাও, তোমার লক্ষ্যটা পূরণ করো, আর যতদিন তুমি এখানে থাকবে আমি আমার সীমা আমি জানব, সম্মান আমি রাখব, তোমাকে কষ্ট দেব না। নীরা চুপ করে তাকালো। তার চোখে এখন আর কেবল সিদ্ধান্ত না, একটা কৃতজ্ঞতা, একটা নিরাপত্তা। সে খুব আস্তে বলল, তুমি যদি সত্যি এটা রাখতে পারো তাহলে আমি নিশ্চিন্তে পড়তে পারব। রায়হান বলল, পারব। নীরা হালকা হাসল, তাহলে একটা চুক্তি হলো। রায়হান বলল, চুক্তি? নীরা বলল, হ্যাঁ, তুমি আমাকে নিরাপদ রাখবে তোমার ব্যবহার দিয়ে, আর আমি তোমাকে শক্ত রাখব তোমার মাথা ঠান্ডা করে। রায়হান হেসে ফেলল, এটা চুক্তি না, এটা তো দল। নীরা চোখ মেলে তাকালো, দল? রায়হান একটু থেমে বলল, হ্যাঁ, জীবন যখন কঠিন হয় তখন একা থাকা যায় না, তখন একজন দরকার হয় যে পাশে দাঁড়ায় কিন্তু সীমা ভাঙে না। নীরা খুব আস্তে বলল, তুমি সেটা শিখে গেছ। রায়হান বলল, তোমার কাছ থেকে। কথাটা বলেই রায়হান থমকে গেল। সে বুঝল সে এমন একটা সত্য বলে ফেলেছে যেটা বুকের ভেতরে ছিল, মুখে আসেনি এতদিন। নীরা কিছু বলল না, শুধু বাতাসে চুলের কয়েকটা গোছা নড়ল, আর নীরার ঠোঁটে একটা ছোট্ট হাসি এলো, যেন সে কথাটাকে অস্বীকার করছে না, আবার জোরেও ধরছে না, শুধু ধরে রাখছে মনে। ছাদের ওপরে হঠাৎ ফুফু উঠে এলেন। তিনি দূর থেকে দেখে থামলেন, তারপর নরম স্বরে বললেন, তোমরা দুজন ঠিক আছো তো? নীরা ভদ্রভাবে বলল, জি ফুফু, ঠিক আছি। ফুফু রায়হানের দিকে তাকালেন, চোখে মমতা। আজ অনেক চাপ গেল, কিন্তু মনে রেখো, সত্যটা বলাই সবচেয়ে সাহসের কাজ, তোমরা সেটা করেছ। রায়হান মাথা নাড়ল, আপনার জন্যেই সম্ভব হয়েছে ফুফু। ফুফু হালকা হাসলেন, আমার জন্য না, তোমাদের নিজেদের জন্য। তারপর নীরার দিকে তাকিয়ে বললেন, তুমি পড়ায় মন দাও মা, বাড়ির কথা আমি দেখব। নীরা বলল, ধন্যবাদ ফুফু। ফুফু চলে গেলেন। সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে, ছাদের বাতাসটা যেন আরও শান্ত। রায়হান খুব আস্তে বলল, নীরা। নীরা তাকালো, রায়হান বলল, তুমি যখন বলেছিলে তুমি কি আমাকে বিশ্বাস করো, আমি বলেছিলাম করতে চাই। আজ আমি বলি আমি করি। নীরা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে খুব ছোট করে বলল, আমিও। একটা শব্দ, একটা ছোট্ট স্বীকারোক্তি, কিন্তু তার ভেতরে পুরো একটা আশ্বাস। রায়হান মনে মনে বুঝল, প্রেম মানে সবকিছু তাড়াহুড়ো করে বলা না। প্রেম মানে অনেক সময় এমনই, চুপচাপ সম্মান রেখে পাশে থাকা, আর সেই পাশে থাকার ভেতরেই একদিন সব কথা বলে যায় চোখ। সেদিন রাত থেকে বাড়িটা বদলে গেল, ফিসফিস কমে গেল। পাড়ার দাপুটে লোকটা আর গেটের কাছে দাঁড়ায় না। ছোট কাকিও ধীরে ধীরে চুপ করে গেলেন, হয়তো লজ্জায়, হয়তো ভয়ে, হয়তো বুঝে যে আগুন দিয়ে নিজের ঘরই পড়ে। আর নীরা পড়ায় ডুবে গেল। পরীক্ষার দিন যত কাছে এলো সে তত গম্ভীর। রায়হানও বদলে গেল। এখন সে আর অকারণে কারোর কথায় গরম হয় না। সে বুঝে গেছে সব জবাব মুখে দিতে নেই, কিছু জবাব আচরণে দিতে হয়।
পরীক্ষার আগের দিন রাতে নীরা বই বন্ধ করে বলল, কাল আমার জন্যে দোয়া করবে? রায়হান বলল, করব, আর তুমি সফল হবে। নীরা হালকা হাসল, আমি এত নিশ্চিত কেন? রায়হান বলল, কারণ তুমি শুধু পড়ো না, তুমি নিজের ভেতরটাও ঠিক রাখো। নীরা খুব আস্তে বলল, তোমার কথা মনে থাকবে। রায়হান বলল, আমার? নীরা মাথা নাড়ল, হ্যাঁ, তুমি একা না। রায়হান কিছু বলল না, শুধু মনে মনে বলল, তুমিও একা না। পরীক্ষা শেষ হল। নীরা একদিন ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। রায়হান পাশে এলো। নীরা বলল, জানো, আমি এখানে এসেছিলাম শুধু পড়াশোনার জন্য, কিন্তু আমি একটা জিনিস শিখে গেলাম। কি? নীরা একটু থেমে বলল, সম্মান থাকলে সম্পর্ক নিরাপদ থাকে, আর নিরাপদ থাকলে মানুষ স্বপ্ন দেখতে পারে। রায়হান খুব আস্তে বলল, তোমার স্বপ্ন? নীরা তার দিকে তাকালো, চোখে সেই পুরনো ঝিলিক, কিন্তু এখন সেটা আরও উষ্ণ। হ্যাঁ, আর সেই স্বপ্নে তুমি একটা ভালো মানুষ হয়ে থাকো। রায়হান হেসে বলল, ভালো মানুষ হয়ে তো থাকবই। নীরা মৃদু হাসল, থাকলে হয়তো একদিন আমি তোমাকে বলবো আরেকটু বেশি। রায়হানের বুক ধক করে উঠল, কিন্তু সে তাড়াহুড়ো করল না, শুধু বলল, আমি অপেক্ষা করতে পারি। নীরা চোখ নামিয়ে বলল, আমি জানি। আর ঠিক এইভাবেই, কোনো জোর, কোনো তাড়াহুড়ো নয়, এই বাড়ির ভেতরে একটা সুন্দর পরিষ্কার অনুভূতি জন্ম নিল, যেটা গুজবের ওপর দাঁড়ায়নি, দাঁড়িয়েছে সম্মানের ওপর, আর সেই সম্মানই একদিন প্রেমকে সত্যি করে তোলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ পাও। এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে আসব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই।